মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 লাইফ সায়েন্সের রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে আমরা অধ্যায় 5 পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ পূর্বে আমরা 3টে ক্লাস করেছি। আজকে 4র্থ নম্বরের ক্লাস করছি, যেখানে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে পুরোটাই আজকে আমরা এই অধ্যায়টি শেষ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই, তাহলেই কিন্তু তোমরা উপকৃত হবে। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের যে পেড গ্রুপটা খোলা হয়েছে সেইখানে এই সমস্ত প্রত্যেকটি সাজেস্টিভ সহায়িকার জীবনবিজ্ঞান, গণিত এবং অঙ্কের প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু আমরা পিডিএফ দিচ্ছি। তার সাথে সাথে আগামী দিনে যে এবিটিএ টেস্ট পেপার 2025 এবং পর্ষদের টেস্ট পেপার 2025 বেরোবে, তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রত্যেকটা সেট আলাদা আলাদা করে পিডিএফ করে তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে এবং তার সাথে সাথে মক টেস্টের 2-1টি পেপার দেওয়া হবে, যেটা বাড়িতে বসেই তোমরা মক টেস্টটা দিতে পারবে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আছে, এইখানে যোগাযোগ করে নিতে পারো। তো আজকে শুরু করছি আজকের আলোচনা। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেখো দ্রুততার সাথে কিন্তু বলে যাচ্ছি, তোমরা পারলে নোট ডাউন করবে বা তাছাড়া তোমরা পিডিএফ তো পেয়ে যাবে পেড গ্রুপে। যাই হোক, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কটি হবে? দেখো আমাদের বই থেকে যেটা আমরা পেয়েছি 34, কিন্তু এখানে কোনো জায়গায় 34 দেওয়া নেই, তাই আমরা 36টাকে বেছে নেব। তারপরে যে XC2 সংরক্ষণের একটি উদাহরণ কি হবে? তা হবে ক্রায়স সংরক্ষণ। যে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যের হটস্পট একটি বিপন্ন প্রজাতি হবে রেড পান্ডা। এবং কস্তুরী মৃগ ও সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি হবে? তা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। অপশানগুলো আর আমি বলছি, শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি, হ্যাঁ, অপশান বলছি না। 5 নাম্বার দেখো, প্রদত্ত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য শনাক্তকরণ করে? তার সঠিক উত্তর হবে ক, বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থায়ী মানুষ এবং অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা। 6, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কোনটি? নীলগিরি। খ অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর যে 7 দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে উল্লেখিত হ্রাসের কারণ এবং ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক হবে? তা হবে গ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের মেরুভাল্লুক। তারপর আসছি পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু করেছিল সেটি হলো কি? JFM। তার সঠিক উত্তর হবে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এরকম একটা আছে, তাই না? 9, সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত, সেটি কি হবে? তার সঠিক হবে পূর্ব হিমালয়। মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় যে দেশকে, তা হচ্ছে ভারতবর্ষ। এরপর আসছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সমস্ত প্রশ্নগুলো আছে। 1, জীববৈচিত্র্যের সর্বাধিক যে প্রযুক্ত অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্য হটস্পট। সারা পৃথিবী স্বীকৃত জীববৈচিত্র্য হটস্পটগুলির মধ্যে ড্যাশটির অবস্থান ভারতে, 4টির অবস্থান রয়েছে ভারতে। স্থায়ী জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম কি হবে? তার সঠিক উত্তর হয়ে যাবে যে ম্যাঙ্গেস্টিন বা মাছের পোকা। ঠিক আছে। এরপর 4 দাগের দেখো, নমুনা জীবকে -196 ডিগ্রি সি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে XC2 সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়োস্কোপিক সংরক্ষণ। বিজ্ঞানী ড্যাশ প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেন? নরম্যান মায়াস প্রথম হটস্পট কথাটি ব্যবহার করেন। নীলগিরি ও ড্যাশ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি এবং সুন্দরবন। সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায়। ড্যাশ হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ? তা হবে করবেট হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ, জিম করবেট। ঠিক আছে। জিম করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এরপর চলে আসছি 10, ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। WFF এর পুরো নাম কি? যে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার।
বর্তমান পৃথিবীতে অতি বৈচিত্র্যশালী দেশের বা মেগা ডাইভার্সিটি নেশনের সংখ্যা কটি হবে? 17টি। পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হলো যে বিভিন্ন আবহাওয়া, জলবায়ু, মাটি, অন্যান্য বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। নগরায়নের জন্য সুন্দরবনের ড্যাশ উদ্ভিদ ধ্বংস হয়ে গেছে, ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ ড্যাশ অঞ্চলে মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ, বায়োস্ফিয়ার রিজার্ভের, ঠিক আছে, কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ। পরবর্তী প্রশ্ন 16, অসমের অরণ্যে ড্যাশ গন্ডার দেখা যায়, একশৃঙ্খলা গন্ডার দেখা যায়। সত্য মিথ্যা লিখতে হবে, এখানে যেটা সত্য হবে সত্য, যেটা মিথ্যা হবে সেটা মিথ্যা লিখতে হবে। 1, পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে একশৃঙ্খলা গন্ডার সংরক্ষণ করা হয়, সত্য হবে। যে পূর্ব হিমালয়ের হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন, এটাও সত্য হবে। 3, পৃথিবীতে স্বীকৃত 34টি জীব বৈচিত্র্য হটস্পটের মধ্যে 2টি অবস্থান ভারতে, সত্য হবে। যে পেনিসিলিনের উৎস হলো সর্পগন্ধা, এটা মিথ্যে হবে। পেনিসিলিনের উৎস সর্পগন্ধা নয়, পেনিসিলিয়াম ছত্রাক। ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গে একটি বৃহত্তম জীব বৈচিত্র্য অঞ্চল সুন্দরবন, এটা সঠিক হবে, সত্য হবে। ক্রায়োস্কোপিকে তরল নাইট্রোজেন মাইনাস 196 ডিগ্রি উষ্ণতা ব্যবহার করা হয়, এটা সত্য হবে। তারপর বোটানিক্যাল গার্ডেন হলো ইনসিটু সংরক্ষণ, এটাও কিন্তু মিথ্যা হবে, কারণ বোটানিক্যাল গার্ডেন হলো যে এক্স সিটু সংরক্ষণের উদাহরণ, এটা ইনসিটু নয়। পিবিআর এর স্থানীয় জীব বৈচিত্র্য সম্পর্কিত প্রমাণ নথি, এটাও সত্য হবে। গুজরাটের গির অরণ্যে একশৃঙ্খলা গন্ডার সংরক্ষণ করা হয়, এটা মিথ্যে হবে। যে গুজরাটের গির অরণ্যে কিন্তু আমাদের লায়ন অর্থাৎ যে এশিয়ার যে সিংহ সেটা সংরক্ষণ করা হয়। এরপর আসছি দেখো সি এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? তা হবে একশৃঙ্খলা গন্ডার। পশ্চিমবঙ্গে যে 2টি জাতীয় উদ্যানে লাল পান্ডা সংরক্ষণ করা হয় তার হচ্ছে নরবুলিঙ্কা আর হচ্ছে সিঙ্গলীলা। তারপরে আছে JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। PBR এর পুরো নাম কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্ত প্রাণী এবং উদ্ভিদের নাম, প্রাণী হবে লাল পান্ডা এবং উদ্ভিদ হবে রডোডেনড্রন। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের নাম কি? সুন্দরবন। ভারতের অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম কি? পশ্চিমঘাট, পূর্বঘাট, হিমালয় এবং ইন্দোবর্মা। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হবে সুন্দরবন। তারপরে আসছি দেখো 9, সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত করা হয় একটি বিপন্ন প্রাণী, তার নাম হবে লাল পান্ডা। তারপরে ভারতের কোথায় সিংহ সংরক্ষণ করা হয়? এই প্রকল্পটি কোথায় করা হয়েছে? গুজরাটের গির অরণ্যে। ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হয়? উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার। সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি কি হবে? লবণাক্ত বৃদ্ধি পাওয়া। এক্স সিটু সংরক্ষণের 2টি উদাহরণ হবে তোমার হচ্ছে চিড়িয়াখানা, তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তারপর আসছি 15, জলজ এবং স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত জাতীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম। জলজ হচ্ছে আফ্রিকান শিং মাছ এবং স্থলজ হচ্ছে পার্থেনিয়াম। তারপরে 16 দাগে যেটা রয়েছে সুন্দরল্যান্ডের হটস্পটের অবস্থান লেখো। সুন্দরল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা এবং বর্নিও ও ভারতের নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ উল্লেখ করতে বলেছে। তো রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে ভোমরার সংখ্যা কমে যাচ্ছে। তারপরে হচ্ছে 18, কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী এবং বন্য উদ্ভিদ সহ মানুষের জীববৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ হয়? বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো যেখানে বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণ করা হচ্ছে? সুন্দরবন। তারপর সুন্দরল্যান্ডের হটস্পটের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম হবে উদ্ভিদ হিসেবে তোমার সুন্দরী গাছ এবং যে ওরাং ওটাং প্রাণী। তারপরে 21 চলে আসছি দেখো যে স্থানীয় মানুষ এবং বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা পশ্চিম মেদিনীপুর আরাবাড়ি জঙ্গলে করা হয়েছে।
তারপরে 22 ভারতে ছাড়া অপর একটি অতি বৈচিত্র্যের দেশ হচ্ছে ব্রাজিল। কুইনাইনের উৎস কি? কুইনাইনের উৎস হচ্ছে সিনকোনা গাছের ছাল। যে পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত ভারতের একটি রাজ্যের নাম হচ্ছে সিকিম। ভারতের কোথায় কোথায় যে রেড পান্ডা যে সংরক্ষণের প্রচেষ্টা করা হচ্ছে যে তা কী কী? সিকিম, পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা জাতীয় উদ্যান। গঙ্গা নদীর শুষ্ক বিপন্নতার কারণ কি হবে? এর বিপন্নতার মূল কারণ হবে জল দূষণ, নৌযান চলাচল এবং শিকার। তারপরে 34 দেখো, কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট যে ক্রোকোডাইল এর বিষয়ের ওপর ভিত্তিতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে কুমির প্রজনন এবং পুনর্বাসন। আজ মেরু ভল্লুকের বিপন্নতার কারণ কি? জলবায়ুর পরিবর্তন, বরফ গলে যাওয়া। ভারতের দুটি বিপন্ন প্রজাতির নাম হচ্ছে তোমার হচ্ছে বেঙ্গল টাইগার, একশৃঙ্গল গন্ডার। পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্পের নাম হচ্ছে ভগতপুর কুমির প্রকল্প, সুন্দরবন। ভারতের দুটি অভয়ারণ্যের উদাহরণ হচ্ছে সুন্দরবন, জলদাপাড়া অভয়ারণ্য। ঠিক আছে, এরপর স্তম্ভ মেলানোটা দেখে নাও। স্তম্ভ মেলানোটা আছে, তো আমি উত্তরটা জাস্ট বলে দিচ্ছি কার সাথে কোনটা ম্যাচ খাবে। যেমন ক্রায়োস্কোপিক সংরক্ষণ, জিন ব্যাংক এবং স্পাম ব্যাংক। তারপর সুন্দরবন পরিবেশগত সমস্যা, দ্বীপভূমির নিমজ্জন, হটস্পট বায়োস্ফিয়ার রিজার্ভ, বহিরাগত প্রজাতি যে কচুরিপানা, তেলাপিয়া, পার্থেনিয়াম, রেড পান্ডা, সিকিম, সুন্দরবন, বায়োস্ফিয়ার রিজার্ভ, একশৃঙ্গল গন্ডার, অসম। এবার আছে বিসাদৃশ্য, তিনটার মধ্যে কোনটা বিসাদৃশ্য হবে? চিড়িয়াখানা। তারপর তিনটার মধ্যে কোনটা বিসাদৃশ্য, চারটার মধ্যে কোনটি বিসাদৃশ্য হবে? সুন্দরবন। শূন্যস্থান পূরণ করতে হবে এখানে সম্পর্ক জোট দেখে। যেমন দেখো, জাতীয় উদ্যান যে গরুমারা যদি হয়, অভয়ারণ্য হবে জলদাপাড়া। চিড়িয়াখানা এক্স-সিটু সংরক্ষণ হলে জাতীয় উদ্যান ইন-সিটু সংরক্ষণ হবে। তারপর নিচে চারটি বিষয়ের মধ্যে কোনটি তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে বার করতে হবে। প্রথমটা হবে ইন-সিটু সংরক্ষণ, তারপর দ্বিতীয়টা হবে পিবিআর, তৃতীয়টা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে চতুর্থটা হয়ে যাবে ক্রায়ো সংরক্ষণ, পঞ্চমটা হয়ে যাবে ইনসিটু সংরক্ষণ, ছয়েরটা হয়ে যাবে এক্সিটু সংরক্ষণ, সাতেরটা হয়ে যাবে জীব বৈচিত্র্য হ্রাস। এবার চলে আসছি যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। প্রথমে যেটা রয়েছে, ভারতের একশৃঙ্গল গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাবনা। এক হচ্ছে প্রাকৃতিক সংরক্ষণ ও পুনর্বাসন, অবৈধ শিকার রোধ করা। ঠিক আছে, এরপর অথবা যে প্রশ্নটি দেখো, বিষয়বস্তুটা আর পড়ছি না, তোমরা পিডিএফে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে, পেড গ্রুপের। তারপরে পূর্ব হিমালয় যে পাদদেশে জলময় যে ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এইরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা নেওয়া হয়েছে? এক, প্রাকৃতিক বাসস্থানের পুনঃস্থাপন, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ। তারপরে আসছে স্থায়ী জীব বৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার পিবিআর-এ যে কোনো দুটি ভূমিকা লিখতে বলেছে। তো ভূমিকাগুলো লিখে দেবে। প্রথমত হচ্ছে পিবিআর স্থানীয় জীব বৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা দেয়, তার উপর ভিত্তি করে নির্ভর করে বিপন্ন জাতিগুলির সংরক্ষণ ব্যবস্থা নেওয়া হয়। দ্বিতীয়ত স্থানীয় মানুষকে জীব বৈচিত্র্য সম্পর্কে যে ব্যাপক সজাগ করে যে সংরক্ষণে অংশীদারি করে সাহায্য করে পিবিআর। এবং 3, জীব বৈচিত্র্য অর্থনৈতিক কারণে সুস্থায়ী ব্যবহার করা। পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দিতে বলেছে। প্রথমত যে প্রজাতির বিলুপ্তি ঘটা। তারপর দ্বিতীয় পয়েন্টটা দেবে মেরিন বা ইকোসিস্টেমের ক্ষতি, যেটা সামুদ্রিক ইকোসিস্টেম ক্ষতি, তার জলজ ইকোসিস্টেম ক্ষতি, বাসস্থানের স্থানান্তরকরণ এবং ফসলের উৎপাদন কমে যাওয়া, এই কারণগুলো দিয়ে দিবে। এরপর আসছে মানুষের যে বসতি বৃদ্ধি যে কিভাবে সুন্দরবনের বাসস্থানের ওপর প্রভাব ফেলেছে তার একটি মানচিত্র আঁকতে বলেছে। তো মানচিত্রটা পারলে তোমরা যে ছায়ার বই 131 পেজটা দেখে নেবে, সেইখানে মানচিত্র করে দেওয়া আছে। তো আমি এখানে কারণগুলো বলে দিচ্ছি। মানব বসতি নির্মাণ এবং জ্বালানির প্রয়োজনে ম্যানগ্রোভ কাটা। দ্বিতীয়ত প্রাকৃতিক ঝঞ্ঝা ম্যানগ্রোভ অরণ্যের বিনাশ করা। 3, দূষণ, বিশ্ব উষ্ণায়নে জলতল বৃদ্ধি হয়ে ম্যানগ্রোভ অরণ্য বিনষ্ট হচ্ছে। চিংড়ি চাষের জন্য নতুন জলাভূমি প্রস্তুতির উদ্দেশ্যে ম্যানগ্রোভ কেটে দিচ্ছে। এইগুলো। এরপর আসছি 5, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য
ইন সিটু সংরক্ষণ ব্যবহার, প্রথমত হচ্ছে ব্যবস্থাপনাগুলো কুমিরের অবশিষ্ট প্রজাতিকে তাদের নিজ পরিবেশে সংরক্ষণ করা, যে ক্যাপিটি ব্রিডিং পদ্ধতির দ্বারা বিজ্ঞানসম্মত উপায়ে কুমিরের প্রজনন ঘটিয়ে তাদের সংখ্যা ঘটানো এবং গ্রো ও রিলিজ পদ্ধতির মাধ্যমে কুমিরের সংখ্যা বৃদ্ধি করা, অভয়ারণ্য তৈরি এবং প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কুমিরের সংরক্ষণ প্রচেষ্টা করা হচ্ছে। এরপর ক্রায়োস্কোপিক সংরক্ষণ কাকে বলে? ক্রায়োস্কোপিক সংরক্ষণ যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম উপায়ে -196°C উষ্ণতায় তরল নাইট্রোজেনের মাধ্যমে বিপন্ন উদ্ভিদের পরাগরেণু, জীব প্রাণীর যে জার্মপ্লাজম, শুক্রাণু বা ডিম্বাণু প্রভৃতি সংরক্ষণ করা হয়, তাকে ক্রায়োস্কোপিক সংরক্ষণ বলা হয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, শিবপুর, হাওড়া, পশ্চিমবঙ্গে অবস্থিত ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক্স, যে NBPGR, নতুন দিল্লিতে অবস্থিত। এরপর আসছি ইনসিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। তো কোনো জীবকে তার নিজ প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকা এবং বংশবিস্তার করার সমস্ত সুবিধা প্রদান করা এবং তাকে সংরক্ষণ করাটাকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। যেমন সুন্দরবনের জাতীয় উদ্যান, বাঘ সংরক্ষণ। বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি স্তর বা বিভিন্ন অঞ্চলগুলি কি কি? চিত্রসহ এখানে কিন্তু অঙ্কন করতে হবে। তো বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এক, যে কোর অঞ্চল থাকবে, যেটা মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে। দ্বিতীয়ত যে বাফার অঞ্চল বা মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ। তৃতীয়ত হচ্ছে যে ট্রানজিশন অঞ্চল বা স্থায়ী বাসিন্দা ও সংরক্ষণ কর্মীদের সমান প্রবেশ অধিকার। উদাহরণ হিসেবে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবাংলায় অবস্থিত এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই চিত্রটা তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে পেন্সিলের সাহায্যে, ঠিক আছে, যদি চিত্র দেয়। ক্লিয়ার? এরপর চলে আসছি বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। তো বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি বৈশিষ্ট্য লিখে দেবে। এক হচ্ছে জাহাজের আগত আমেরিকান আরশোলা দ্রুত ভারতের আরশোলা প্রজাতিকে বিনষ্ট করছে। দ্বিতীয়ত সৌন্দর্যবর্ধক হিসেবে কচুরিপানা গাছটিকে ব্রাজিল থেকে আনা হয়, কিন্তু খুব যে শীঘ্রই গাছটি তার যে অফসেট দ্বারা বংশবিস্তার করে খাল, বিল, নদী নালায় যে ভরে গেছে। এই দুটো কারণ লিখে দিবে। এরপরে চলে আসছে জীব বৈচিত্র্যের হ্রাসের একটি অন্যতম কারণ চোরা শিকার, এই সম্পর্কে লিখতে বলেছে। তো তোমরা চোরা শিকার সম্পর্কে 2-4 কথা লিখে দেবে এখানে 3-4টা পয়েন্টে। ওকে। গির অরণ্যে সিংহের যে সংখ্যা বাড়ানোর জন্য যে দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাবনা। তো প্রথমত হচ্ছে গির অরণ্যে যে বন্য উদ্ভিদ ও বন্যপ্রাণীর সংরক্ষণ করা। দ্বিতীয়ত হচ্ছে প্রজনন কেন্দ্রের যে প্রজনন পরিচালনা করা। তারপরে মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পয়েন্টগুলো দেবে। 2টো পয়েন্ট দিয়ে দেবে। 2 নম্বর রয়েছে অরণ্য বিনাশ এবং অতি ব্যবহার। এরপর আসি এক্স-টু সংরক্ষণ বলতে কী বোঝো? এক্স-টু সংরক্ষণ হচ্ছে কোনো জীবকে সংরক্ষণের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা প্রদান করার জন্য তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সম্ভব না হয়ে তাকে তুলে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট নির্বাচিত অংশে রেখে তাকে সংরক্ষণ করাটাকে বলা হয় এক্স-টু সংরক্ষণ। উদাহরণ হিসেবে বোটানিক্যাল গার্ডেনে উদ্ভিদ সংরক্ষণ। বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্বটা কী? গুরুত্বগুলো লিখে দেবে। জীববৈচিত্র্য সংরক্ষণ করা, যে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা, পরিবেশগত সেবা করা। তো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা লিখবে। হ্যাঁ, আমি আর পয়েন্টগুলো বিস্তারিত বলছি না, জাস্ট পয়েন্টগুলো বলে চলে যাচ্ছি। এর ভেতরে অংশগুলো তোমাদের লিখতে হবে। এরপর জীববৈচিত্র্যের সংরক্ষণে IUCN যে রেড লিস্টের গুরুত্বটা লিখবে। এখানে গুরুত্বটা লিখে দেবে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝো? জীববৈচিত্র্যের প্রাচুর্যপূর্ণ সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয়। যেমন হেরিটিয়েরা, যে লিটোরালিস সুন্দরী গাছ, ঠিক আছে, প্রভৃতি ইত্যাদি, নিকোবর যে পায়রা বা নিকোবরি ইত্যাদি, এই উদাহরণগুলো দিয়ে দেবে।
এরপরে কুমিরের সংখ্যা হ্রাসের সম্ভাবনার কারণটা কি? চোরা শিকার এবং তাদের খাদ্যের সংকট। তারপরে চলে আসছে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলি একটি সারির সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। তোমরা এই সারির সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু যে গ্রাফিক্যালি তোমরা রিপ্রেজেন্টেশন করে দিলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আসছে দেখো 25, ভারত এবং ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলের ব্যাপ্ত এমন একটি জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম লিখতে বলেছে। তো লিখে দেবে। নদীর যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা জীববৈচিত্র্যের গুরুত্ব, এইগুলো পয়েন্টগুলো দেখো। পুষ্টির চক্র বজায় রাখা, খাদ্য শৃঙ্খল বজায় রাখা, জলজ শোষণ এবং গুণমান নিয়ন্ত্রণ করা, তারপর বাস্তুতন্ত্রের প্রতিকূল সহ্য করার ক্ষমতা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ইত্যাদি। সংরক্ষণের গুরুত্বটা কি? জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা পয়েন্টগুলো দিয়ে দেবে। যদি এখানে 2 মার্কের দেয় তাহলে 3টা পয়েন্ট দেবে, আর যদি 5 মার্কের দেয় বা 3 মার্কের দেয় তখন 5-6টা যতগুলো মনে থাকবে ততগুলো লিখে দেবে। যেমন খাদ্যে ভাণ্ডার হিসেবে, যে শক্তি প্রদান উৎস হিসেবে, জীববৈচিত্র্যের ভাণ্ডার হিসেবে, ঔষধ যে উৎস হিসেবে, শিল্পের কাঁচামাল ভাণ্ডার হিসেবে, বাস্তু যে সংস্থানগত হিসেবে ব্যবহার ভূমিকা পালন করে। এইভাবে অনেক প্রশ্ন আছে, প্রশ্নের শেষ নেই, তাই আমি পয়েন্টগুলো বলে ছেড়ে দিচ্ছি। ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উল্লেখিত জীববৈচিত্র্যের বিপন্নতার কারণ। প্রথমে ইলিশের বিপন্নতার কারণ অতিরিক্ত মাছ ধরা, তারপরে জল দূষণ, নদী প্রবাহের পরিবর্তন, এই 3টে কারণ লিখে দেবে। তারপরে মৌমাছির ক্ষেত্রে হচ্ছে পেস্টিসাইডের ব্যবহার, বাসস্থান ধ্বংস, জলবায়ুর পরিবর্তন, এইগুলো লিখলেই হবে। দেখো ভেতরের অংশগুলো আমি আর পড়ছি না, কারণ তাতে করে তো আমাদের ভিডিওটা প্রায় লেন্থি 2 ঘন্টা হয়ে যাবে। তাই তোমরা দেখতে চাও না অনেকে, তাই আমি অল্প অল্প করে পয়েন্টগুলো বলে যাচ্ছি, নোট ডাউন করে নিতে পারো বা PDF নিয়ে নিতে পারো। পেঙ্গুইনের ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তন, অবৈধ শিকার এবং তেল নিরসন, খাদ্যের অভাব। সর্পগন্ধার ক্ষেত্রে কী হবে? অতিরিক্ত আহরণ গ্রহণ করা, ব্যবহার করা, বাসস্থানের ধ্বংস, অপরিকল্পিত চাষাবাদ ইত্যাদি। এরপর আসছে বন্যপ্রাণী আইন অনুসারে যে অভয়ারণ্যে যে কাজগুলো নিষিদ্ধ সেইগুলো বলেছে কি কি। তো শিকার না করা, গাছ কাটা বা বন নিধন বন্ধ করা, দূষণ সৃষ্টি কমানো, অবৈধ নির্মাণ বা জমি দখল করা যাবে না, এইগুলো বলেছে। জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সংক্ষেপে আলোচনা করো, এটা বলবো না, এটা বারবার হয়েছে। তারপর জীববৈচিত্র্য হ্রাসে অন্যতম প্রধান কারণ অতিব্যবহার, এটাও হয়েছে। খাদ্য সংকট এবং চোরা শিকার পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ী প্রাণী বিপন্নতার কারণ। বাসস্থানের বিনাশ ঘটে যাচ্ছে, যে বনজ কাঠ সংগ্রহ এবং কৃষিকার্যের যে জমি সম্প্রসারণ, রেড পান্ডার যে বাসযোগ্য ভূমি হ্রাস ঘটছে। এদের খাদ্যে মূলত যে বাঁশ গাছের পাতা, তো এদের গাছ সংখ্যা হ্রাস পেলে এদের খাওয়ার কিন্তু সংকট হয়ে যাচ্ছে। তারপরে কুকুরের আক্রমণ, এছাড়াও যে কুকুরের প্রায়শই যে এই প্রাণীকে আক্রমণ করে মেরে ফেলে, চোরা শিকারের ফলেও কিন্তু এর তোমার সংখ্যা কমে যাচ্ছে। এরপর চলে আসছি ভারতবর্ষে প্রত্যেকটি গ্রামে একটি PBR নথিভুক্ত, এটা তোমরা দেখে নেবে, বই থেকে নিয়েছি। এক সিংহল গন্ডার বিপন্নতার কারণ কি কি? বন ধ্বংস হয়ে যাওয়া, চোরা শিকার, তারপরে বংশবৃদ্ধির হার। 43 জীববৈচিত্র্য হ্রাসে অন্যতম প্রধান কারণ জমির ব্যবহারের ধরন পরিবর্তন করা। তারপরে এরকম রয়েছে আরও প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। তারপরে হচ্ছে সিংহের বিপন্নতার কারণ কি কি? বাসস্থান বিন্যাস এবং চোরা শিকার ইত্যাদি। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে 2টি অঞ্চলের মধ্যে একটি জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করার শর্তগুলো কি কি? শর্তগুলো দেখো, প্রথমত হচ্ছে প্রজাতি স্থায়ীকরণ। তো ওই অঞ্চলে কতগুলো স্থায়ী এবং তোমার প্রজাতি রয়েছে তা বিবেচনা করা, এবং যে এন্ডেমিক প্রজাতি হলো যেসব প্রজাতি যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, কিন্তু কোনো অঞ্চলে অন্তত 1500 এন্ডেমিক উদ্ভিদ প্রজাতি থাকে, তাকে আমরা হটস্পট হিসেবে গণ্য করি। বাসস্থান ধ্বংসের পরিমাণ, বাস্তুতন্ত্রের প্রাকৃতিক বাসস্থানে তোমার হচ্ছে 70% ধ্বংস হয়ে গেলে সেই অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট হিসেবে ঘোষণা করা হয়, কারণ তাকে সংরক্ষণ করতে হয়। এইভাবে রয়েছে। তারপরে JFM এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ করে নেবে।
এলে গেলাম। বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে করলাম আমরা এইগুলো। তারপরে ব্যাঘ্র সংরক্ষণের উপকারিতাগুলো এটাও করলাম। তো এইগুলো করবে, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন 5টা খুব ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু আমাদের সমস্ত পিডিএফগুলো তৈরি করা হয়েছে তোমাদের উদ্দেশ্যে। এবার তোমরা কতটা নিতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার, তাই না? পারলে তোমরা পিডিএফ গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা অনেকটা উপকৃত হবে। এতে কিন্তু তোমাদের কোনো লোকসান হবে বলে আমার মনে হয় না, কারণ তোমরা যে কোনো জায়গায় টিউশন বা কোচিং যাও, সেখানে কিন্তু অনেক টাকাই তোমাদের বেয়ার করতে হয়। সেটা থেকেও অনেক কম, 300 টাকা মানে খুব একটা বেশি টাকা না, যেটা হচ্ছে তোমরা হয়তো একটা টিউশনিতে 1000-1200 করে খরচা করো প্রত্যেক মাসে, তাই না? তো এইগুলো তোমরা একটু করে নিও, ওকে? তো আজকে এই পর্যন্তই। যদি কিছু জানার থাকে পিডিএফ পাওয়ার ব্যাপারে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে ওইখানে হোয়াটসঅ্যাপ করবে, ওকে? থ্যাংক ইউ।